আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আশা করছি ভালো পরীক্ষা হয়েছে, এবং যারা পরীক্ষা দেননি কিন্তু সামনের বছরগুলোতে আপনারা পরীক্ষা দিবেন এবং মনস্থির করেছেন এবং প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছেন এখন থেকেই, তাদেরকে বলছি যে কালকের যে 47তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, এখানে ম্যাথের প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। এটা আসলে কোনো কঠিন প্রশ্ন না, মানে কোনো কঠিন প্রশ্ন করেনি অথবা একদম সহজ প্রশ্ন করেনি, তার মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে এখানে এক দুইটি প্রশ্ন একটু কঠিন থাকবে, এক দুইটি প্রশ্ন একদমই সহজ থাকবে, আর বাকিগুলো অন এভারেজ থাকবে, সেরকমটাই হচ্ছে প্রশ্ন এসেছিল। তো আমরা আজকের ক্লাসে ম্যাথ অংশে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা এতে করে যারা পরীক্ষা দেননি তারা দেখে নিজের কনফিডেন্স লেভেলটা একটু জাজ করবেন যে আপনার কি অবস্থা এবং এই ম্যাথগুলো আপনি আগে পারতেন কিনা। যদি এখন যে পারেন কিনা এটা ফ্যাক্ট না, কারণ এখন না পারা, আপনি স্বাভাবিকভাবে অন্য একটা সাবজেক্টে অনার্স করছেন, এখানে কিন্তু ম্যাথ যদি আপনার চর্চা না থাকে আপনার ভুলে যাওয়ারই কথা। কিন্তু যদি দেখেন যে এই ম্যাথগুলো আপনি এক সময় পারতেন, তাহলে আপনার জন্য এটা খুব শক্তিশালী একটি জোন হয়ে থাকবে BCS পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য। আর যদি এরকম হয় যে এই ম্যাথ আপনি কোনো সময় করেন না, হয় না আমরা একটু ফাঁকিবাজি যে করি বিভিন্ন সাবজেক্টে, অনেকে কিন্তু ম্যাথে এই কাজটা করে এসেছেন। সো আপনি একটা ম্যাথ দেখলে ভাবেন যে এই ম্যাথ তো আমি বাদ দিয়েছিলাম, আপনার মনে পড়ে যাবে কিন্তু যে ক্লাস ছিল হয়তো 4 না 5-এ ছিল বা 7 না 8-এ ছিল, 9 ছিল, এইটা সঠিক আপনার মনে নেই, কিন্তু আপনার মনে পড়বে যে এই ম্যাথগুলো আপনি স্কিপ করেছেন এবং কোনোদিনই আপনি এই ম্যাথগুলো করেননি। তো সেই জায়গাতে আপনাদের জন্য কিন্তু বেসিক থেকে শিখতে হবে। তো এই সলভ ক্লাসগুলো কেন দেখা জরুরি? যারা আপনারা পরীক্ষা দেননি অথবা আপনার সামনের BCS-গুলোতে আপনারা খুব ভালো করে পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য যে আপনার প্রিপারেশনটা নিতে হবে ম্যাথের কোন জায়গা থেকে, তার মানে একদমই কি বেসিক থেকে নাকি আপনি মোটামুটি জানেন। তো এই আপনার প্রশ্ন সলভ করার মাধ্যমে আপনার ওই জায়গাটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। আর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার অবস্থাটা জাজ করা, আপনার কোথায় বেশি এফোর্ট দিতে হবে, কোথায় কম দিতে হবে, এই যে জায়গাটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো চলুন আমরা সমাধানে চলে যাই। যে এইটা হচ্ছে যে আমি 1 থেকে মানে ক্রমিক নাম 1 2 3 দিয়েছি, মানে এক একটা সেট এক এক রকম ছিল, তো সেই জায়গা থেকে আপনি সিরিয়াল মেনটেনটা এখানে করা হয়নি। তো আমাদের এখানে যে এই যে পৌনঃপুনিকের যে ব্যাপারটা আছে, আজকে আমরা কিন্তু বেসিকে যাব না, জাস্ট হচ্ছে টাইপ এবং এই ম্যাথটারই সমাধানটা দেখাবো। তার মানে অন্য দিনে যেভাবে আমরা বেসিক ক্লাসগুলো নেই সেভাবে কিন্তু না, জাস্ট এটার আমরা ব্যাখ্যা সমাধান দেখাবো এবং আপনারা হচ্ছে সঠিক উত্তরটা আমরা দেখব। যেমন কোনো জিনিসের পৌনঃপুনিক, যেমন যদি এটা যদি 0.6 হইতো তখন আমরা তাকে ভাগ করতাম কি 0.6 মানে, যখন 0.6 মানে তার মানে 6-কে 10 দিয়ে ভাগ করা, 6-কে 10 দিয়ে ভাগ করা। কিন্তু 0.6666 যেটাকে আমরা বলি যে ডট ডট চলতে আছে, যেটাকে বলি 0.6 উপরে আবৃত পৌনঃপুনিক, সেইটা মানে হচ্ছে আমার 6-কে আসলে 9 দিয়ে ভাগ করা। কততে ভাগ করা? 6-কে 9 দিয়ে ভাগ করা। তার মানে 0.6 মানে আমার 6-কে 9 দিয়ে ভাগ করা। অনুরূপভাবে পয়েন্ট হচ্ছে আমার কত? 9। এটা অ্যাকচুয়ালি আসলে কি 0.9-এর উপর আবৃত থাকা, মানে অ্যাকচুয়ালি কি পয়েন্টের পরে 9 9 9 ডট ডট ডট, মানে অসীম পর্যন্ত যাচ্ছেই, এই জন্য এটাকে পৌনঃপুনিক আবৃত, একটা পয়েন্ট দিয়ে আবৃত করা হয়। তো যদি 9 হয়তো 0.9 মানে হচ্ছে 9-কে 10 দিয়ে ভাগ করা। আমরা জানি 10 দিয়ে একের ডানে একটা শূন্য যদি থাকে সেটা যদি ভাগ দেই তাহলে এক ঘর পূর্বে বাম দিকে একটা দশমিক আসে। কিন্তু যখনই পয়েন্ট হচ্ছে 9 উপরে হচ্ছে আবৃত থাকবে তখন এটা হচ্ছে 9 দিয়ে ভাগ করা। এখন 9-কে যখন 9 দিয়ে ভাগ করে দিবেন তখন আপনার হয়ে যাবে কত? তখন কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে। সো এখন যদি 0.6-কে, তার মানে 0.6 দিয়ে উপরে আবৃতকে যদি 0.9, এটা অ্যাকচুয়ালি তো এটার ভ্যালু 1, তো 0.6 আবৃতকে যদি 1 দ্বারা ভাগ দেন, কোনো একটা সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ দেন, তাহলে কি হবে? কোনটা হবে? ওই সংখ্যাটাই তো হবে। সো ক নাম্বার হচ্ছে আপনার আনসার। তো আপনার এখানে যে বেসিকটা কি, যে পয়েন্টের পর এক ঘর মানে একটা অঙ্কের উপরে যদি আবৃত থাকে তাহলে একটা 9 দিয়ে ভাগ করা। আর আরও সিস্টেম আছে, যদি 1.52 তারপর আবৃত থাকতো তখন কি হইতো? তখন হচ্ছে আমাদের হইতো যে এই যে আমাদের একটার উপর পয়েন্ট আছে জন্য একটা 9, আর দশমিকের পরে এক ঘর আছে ফাঁকা, এই জন্য একটা শূন্য দিব, আর এখানে আমাদের পুরা যে সংখ্যাটা আছে ওইটা থেকে এর আগে 15 বিয়োগ। তো
তো ওইদিকে আমরা যাচ্ছি না, কারণ আজকেতে আপনার কোনো বেসিক মানে ওইটার ফুল বেসিকটা আমি দিব না, জাস্ট সমাধান হচ্ছে দিচ্ছি ব্যাখ্যা সহ। তাহলে আপনাকে জাজ করতে হবে আপনার লেভেলটা কোথায়। আপনি কি এইরকম আবৃত্তির ম্যাথ কোনোদিন করেছেন নাকি কোনোদিনই করেননি? তবে এইটা হচ্ছে আপনাকে অভয় দিয়ে দিতে চাই যে এই আবৃত্তির যদি কোনোদিন কোনো বেসিক আপনি নাও শিখেন, এই বেসিকটা আপনার জাস্ট ধরেন যে আমি যদি একদম সকল বেসিক দিয়েও আপনাকে শেখাই 20 মিনিট লাগবে। তো মাত্র জীবন থেকে আপনি যদি আবৃত্তি কোনোদিন না করেন, জীবন থেকে মাত্র 20 মিনিট পিছিয়ে আছেন। এইটা কোনো ফ্যাক্ট না, ভয়ের কোনো কারণই না, ঠিক আছে? এটাকে আপনাকে আরেকটু শর্টে 10 মিনিটের মধ্যেও কিন্তু আপনাকে পড়ানো সম্ভব। এবার আসেন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু, তাহলে বর্গক্ষেত্র কোন বাহু? বর্গক্ষেত্রে যার 4 বাহু সমান, প্রত্যেক বাহুর যদি 10% করে যদি বৃদ্ধি পাওয়া হয়, মানে দৈর্ঘ্য 10% করে বাড়ায় দেন, ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? একটা খেয়াল করেন তো, আপনি যদি 10% করে বাড়ান, ধরেন আমার বাহুগুলা এই দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 10 মিটার, প্রস্থ 10 মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার কি, এরিয়া কি বলেন তো? এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 10 গুণন 10, তার মানে 100। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে যেহেতু 100, আমি কেন নিচ্ছি যে শতকরা কত বৃদ্ধি পাবে এটার কথা বলছে, তো এজন্য আমি 10 আর 10 নিলাম, যেন 10 10 এ 100 মানে শতকরা 100তে আসে, এর জন্য ক্যালকুলেশন করা ইজি হবে। এখন 10 মিটার আছে, 10% মানে কত বলেন তো? 10% পার্সেন্ট উঠাই দিলে, শতকরা তো কয়দিন আগেই করছি, পার্সেন্ট উঠানো মানে 100 দিয়ে ভাগ করা, পার্সেন্ট উঠানো মানে কি 100 দিয়ে ভাগ করা, কাটাকাটি করলে কত হচ্ছে বলেন তো? 1/10, তার মানে 10 ভাগের 1 ভাগ। তার মানে 10% মানে 10 ভাগের 1 ভাগ, 10% বৃদ্ধি করা মানে 10 ভাগের 1 ভাগ বাড়ায় দেওয়া। তাহলে 10-এর যদি 1 বাড়ায় দেন, তাহলে এর সাথে 1 যোগ হয়ে এখন আমাদের কত হবে? 11 মিটার করে। তাহলে কত হবে? 1 বৃদ্ধি পেয়ে 11 মিটার করে হবে। তাহলে বলতেছে কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ যদি 10% করে বাড়ে, তার মানে আগে 10 মিটার করে হলে এখন 11 মিটার হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? 11। ক্ষেত্রফল তখন কত হবে? 11 গুণন 11 মানে 121। তাহলে এই যে দেখেন, আগে ক্ষেত্রফল ছিল 100, এখন হয়ে গেল 121। তাহলে শতকরা কত করে বাড়লো? 21% বাড়ছে। শতকরাতে যেটা বৃদ্ধি পায় সেটাই হচ্ছে পার্সেন্টেজ, তাই না? তো এই জন্যই কিন্তু আমি এখানে 10 আর 10 ধরছি। তা আপনি যদি এ জাতীয় যত ম্যাথ আসুক না কেন, যখনই বলবে এত পার্সেন্ট বাড়তেছে, শতকরা কত বাড়তেছে, তাহলে পূর্বের দৈর্ঘ্য আর প্রস্থ 10 10 করে ধরে নেবেন। তাহলে পরবর্তীতে বাড়ার পরে যেটা হবে, তখন আর ওই যে শতকরার হিসাব আর করতে হবে না, যে বৃদ্ধি ডিভাইডেড বাই আদি পরিমাণ গুণন পার্সেন্টেজ, এই ঝামেলার মধ্যে আপনাকে যেতে হবে না। তাহলে আনসার কত হইলো? আনসার হচ্ছে গ নাম্বারটা। এবারে আমরা আসি, এবারে আমরা যদি দেখি যে 100 টাকায় 10 বছর হারে, সরি 10% হারে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। কয় বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে? 5 বছর আপনি ব্যাংকে টাকা রাখছেন। কত টাকা? 100 টাকা। এখন 100 টাকা ব্যাংকে রাখছেন, 10% করে সুদ দিবে। তার মানে 10% মানে কি? 10 ভাগের 1 ভাগ, তার মানে 100 টাকার কত? 10 টাকা করে আপনাকে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন। দিয়ে বলতেছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফাটা কি? আপনি যে টাকা রেখেছেন, সরল মুনাফাটা কি? আপনি ব্যাংকে যে টাকা রেখেছিলেন শুরুতে, প্রতি বছর ওই টাকার উপরেই আপনি মুনাফা লাভটা পাবেন। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আসলে কি জিনিস, যে প্রথম বছরে আপনি 100 টাকা রাখলেন, তো 10% যখন আপনাকে কি হবে, 10% যখন আপনাকে মুনাফা দিবে, তাহলে প্রথম বছর শেষে আপনি 10% 10 টাকা কিন্তু কি পেলেন? 100 টাকার 10% মানে 10 টাকা আপনি মুনাফা পেলেন। তখন পরের বছর আপনার মূলধন হয়ে গেছে 110 টাকা, 110 টাকার উপর তখন আপনি লাভ পাবেন। তাহলে 110%-এর আবার কত? 10%, 110-এর 10% মানে কি? 10 ভাগের 1 ভাগ মানে কত হবে? 10 দিয়ে ভাগ করেন, 11 টাকা হবে কিন্তু পরের বছর। কিন্তু সরল মুনাফাতে কি হয়? আপনি যে টাকাটা ডিপোজিট করলেন, প্রথমে যে টাকাটা আপনি রেখেছেন, ওই টাকার উপরেই আপনি লাভ পাবেন। আপনার মূলধন কোনো সময় কি হবে না, মানে যে টাকার উপরে আপনার লাভ পাবেন ওইটা বাড়বে না। এটা হচ্ছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মানে বেসিক কনসেপ্ট। তো চক্রবৃদ্ধি মুনাফাতে কিন্তু আপনি লাভ বেশি পাবেন। কেন? কারণ এই যে আপনি যে সুদ যে টাকা নিছেন, ওইটা পর এরিয়াতে আসল হিসেবে ওই মোট টাকার উপরে আবার আপনি লাভ পাবেন। তাহলে 100 টাকার 10%, তার মানে 10 টাকা করে সরল মুনাফাতে আপনি প্রতি বছরে কত টাকা করে পাবেন? 10 টাকা করে পাবেন। তাহলে 5 বছরে সরলে পাবেন কত? 50 টাকা। 50 টাকা সরল মুনাফাতে আপনি কি পাবেন? আপনি হচ্ছে সরল মুনাফাতে আপনি 50 টাকা হচ্ছে মুনাফা পাবেন। আর হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন? প্রথম বছর পেলেন হচ্ছে 10 টাকা, তারপরে 10 টাকা পেয়ে
আপনার 110 টাকা হয়ে গেল মূলধন। তাহলে পরের বছর পরে দ্বিতীয় বছর পরে পাইছেন 110-এর 10%, মানে 10 দিয়ে ভাগ করবেন, তাহলে 11 টাকা। আচ্ছা, 10 দিয়ে ভাগ করে কিন্তু একদম ইজি, 10% আছে। তাহলে 110 আর 11 কত হয়ে গেল? 121 টাকা কিন্তু আপনার এবার মূলধন। তার আবার 10%, 10% এবার কত হয়ে গেল? 12.1 টাকা। 10 দিয়ে ভাগ করে দিলে এক ঘর আগে দশমিক আসে। তাহলে তৃতীয় বছর পরে কিন্তু এটা আপনার মুনাফা পাচ্ছেন। 121 আর হচ্ছে 12, 121 আর 12 যোগ করলে কত? 133.1। তার মানে তারপরে 133.1 টাকা হচ্ছে আপনার কি হয়েছে, মানে সুদ আর হচ্ছে আপনার মুনাফা মিলায়। এখন এর যদি আবার 10% আবার যদি আপনি করতে চান তাহলে কত আসবে? 13.31। তাহলে 133-এর সাথে আবার যদি 13 যোগ করেন তাহলে 46, তাহলে 46 146.183, তার মানে 4-1 ধরেন। সো এই টাকাটার এই টাকা হচ্ছে আপনি কি 4 বছর পরে আপনার এটা কিন্তু মূলধন হয়ে গেছে। এই টাকার আবার 10% আপনার কত হবে? এই টাকার আবার 10% হবে হচ্ছে 14.61, তাই না? তাহলে দেখেন এই যে আপনার কত আসলো, আমি এই আরেকটু হচ্ছে দেখি যে প্রথমে হচ্ছে আপনার আমাদের কত আসছে দেখেন। প্রথম হচ্ছে 100 টাকা, 100 টাকার হচ্ছে 10 টাকা পেলেন প্রথম বছরে। দ্বিতীয় বছর এই 10 টাকা নিয়ে 110 টাকা হলো। 110 টাকার হচ্ছে আপনার 10% পেলেন 11 টাকা। কত পেলেন? 11 টাকা পেলেন। তারপরের বছরে আপনার কত পেলেন? 121। 121 মানে 100 হচ্ছে আপনার কি 10, 110 আর হচ্ছে আমার কত 11, তাহলে হয়ে গেল কত? 121। 121 আর আপনি কি পেলেন? আবার 12 হচ্ছে 1 টাকা পেলেন। তাহলে এরপরে হচ্ছে আপনার কত? এই 121 আর 12 133 হচ্ছে আমার কত? 33 হচ্ছে আমার এক হচ্ছে আপনি কি করলেন? মূলধন হচ্ছে আমাদের হয়ে গেল। মূলধনের এখান থেকে পেলেন হচ্ছে 13.31। তারপর এটা আবার যোগ দিলেন, যোগ দিলে হচ্ছে 146.41, তার মধ্যে থেকে 14.61। এই যে আপনি মূলধনগুলা যদি সবগুলো আপনি যোগ করেন, সবগুলা যোগ করলে দেখবেন চক্রবৃদ্ধিতে আপনার আসতেছে কত? চক্রবৃদ্ধিতে আসতেছে দেখবেন যে 61.05, 61.05 আসতেছে। তাহলে 61.05 এখানে আসতেছে, আর এখানে আসতেছে আপনার কত? 50। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত? 11.5। তো এইভাবে আপনি বের করতে পারেন, অথবা আপনি যদি সূত্র দিয়ে করেন ওই যে 1 + r⁴ তখন হচ্ছে আপনার একটা জটিল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে। সো এইটা আপনি যদি প্র্যাকটিস থাকে আপনি খুব ফাস্টলি এটা করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এবারে যদি দেখেন এই ম্যাথটা যদি দেখেন যে বলতেছে এইটা হচ্ছে মান নির্ণয় করা, ঘন থেকে মান নির্ণয় করার কথা বলতেছে। তো এ জাতীয় ম্যাথ পেলে আপনি যেভাবে করতে পারেন, আপনি সরাসরি অপশন দিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলেও কিন্তু হয়ে যায়। যেমন একজন মানুষ যদি এরকম করে চিন্তা করে, আমি প্রথমে হচ্ছে একটা চিন্তার কথা বলি, দেখেন তো এই যে 5 আছে না, √3 মানে √2 আর √3 এই মানগুলো আপনাদের একটু মুখস্থ রাখার চেষ্টা করা দরকার। যেমন √2 মানে 1.41, যারা সায়েন্সে পড়ে আসছে তারা আসলে এই মানগুলো তাদের এমনিই মনে থাকে। আর √3 মানে 1.71। এবার 4 কে যখন রুট করা হয় তখন হয়ে হচ্ছে আপনার 2। তাহলে 5 কে রুট করলে 2.21 এর মতো সামথিং একটা ভ্যালু আসবে, মানে 2 এর একটু বেশি আসবে। তাহলে এটা ধরেন 2 এর চাইতে একটু বেশি, আর এইটা মনে করেন যে আমার 1.73। ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা 2 এর চাইতে এটা বেশি আর ওটা 1.73, তো যদি 2 কে যদি আপনি এটা দিয়ে 2 দুগুণে 4 এর মতো একটা আসলে ভ্যালু একটা ক্রিয়েট হয়, 4 এর মতো একটা ভ্যালু হচ্ছে আপনার ক্রিয়েট হয়, মানে এই দুইটার যোগ করলে, গুণ করলে। তার মানে এই √5 আর √3 এর ভ্যালু যখন আপনি একটা যোগ করবেন তখন একটা 4 এর মতো, 4 এর আশেপাশে একটা ভ্যালু হয়। 4 কে যখন আপনারা কি করবেন? বর্গ করবেন, তার মানে ঘন করবেন, তখন কিন্তু 64 হয়। আর 1 কে আবার 64 দিয়ে ভাগ করলে একদম পয়েন্টের পর একটা ভ্যালু, তার মানে আপনার আনসারটা 64 এর আশেপাশে হবে। আপনার আনসারটা কি হবে? 64 এর আশেপাশে। এখন আপনি যদি এই অপশনগুলো একটু টেস্ট করেন তাহলে দেখবেন 64 এর আশেপাশের আনসার কোনটা, 64 এর আশেপাশের আনসার কোনটা। দেখেন তো 32, √2 এর ভ্যালুটা আসলে √5 এর ভ্যালুটা কত? 2.22 এর মতো আপনি ধরছেন, তাই না? তাহলে এটা যদি 32 গুণন 2.2 হয় তাহলে কিন্তু 32 দুগুণেই 64। আবার 0.2 দিয়ে 32 কে গুণ করলে কিন্তু এটা প্রায় 70 এর মতো হয়ে যাবে, তার মানে এটা হবে না। তাহলে দেখবেন যে আপনার আনসারটা কি এটার কাছাকাছি 28 দুগুণে 56, আর এই যে আমাদের কি আরো এক্সট্রা যে আছে √5,
তার মানে 28-এর সাথে আবার যদি পয়েন্ট যদি 21 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে দেখবেন মোটামুটি 60-এর মতো কাছাকাছি একটা ভ্যালু যাচ্ছে, 60-এর উপরে। এইটা আপনি যত বেশি করতে পারবেন, যেমন এটা আসলে একজ্যাক্ট ভ্যালু করলে আপনার ঠিক কত চলে যাবে, ওই 62-63 আপনি চলে আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আনসার। এটা একটা বললাম যে ধারণা, অনেক মানুষ এইরকম ধারণা করেই সঠিক আনসার দিয়ে চলে আসতে পারবে, মানে ভুল আনসার হবে না। এবারে আসেন যে অঙ্কটা আসলে মানে জেনারেলি কিভাবে করতে পারে। তো সেটা হচ্ছে যে আমাদের এক্স এর ভ্যালু আছে, দেখেন তো ঘন করতে হবে। প্রশ্ন এখানে একটু টাইপিং ভুল করেছে, প্রশ্নের যে টাইপ আসছিল 8 ডিভাইডেড বাই, এখানে 8 ছিল, এখানে একটু টাইপিং এরর করেছে, আমি আপনাদেরকে একটু কারেকশন করে দিচ্ছি। প্রশ্ন বিশেষ প্রশ্নে এটা এখানে ছিল 8, কত ছিল 8 বিশেষ প্রশ্নে। তাহলে 8 যখন ছিল আপনাদের কিন্তু দুইটা সূত্র মুখস্থ নিতে হবে, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এটা একটা সূত্র ছিল, এই সূত্র দিয়ে আমার হবে যেহেতু প্লাস আছে। কিন্তু এ কিউব প্লাস বি কিউব, এখন আমার 8/x⁻³ আছে, 8 কত আছে x⁻³, তাহলে 8 কে আমরা কিন্তু 2 এর উপর কিউব লিখতে পারি, 8 কে যেহেতু 2 এর উপর কিউব লিখতে পারি, আবার x এর উপর কিউব, পরের লাইনে 2/x³ আমরা করতে পারি, পারি কি পারি না, আমরা কিন্তু পারি। তাহলে একটু চিন্তা করে দেখেন, x³ এটা x, এটা a এর ভ্যালু অ্যাকচুয়ালি, তারপরে 1 হচ্ছে x, 1 না, এটা আসলে হচ্ছে আমার কত 2 হচ্ছে x³, কেন 2/x, 8/x³ ছিল, 8 কে 2⁻³ লিখছি, তারপর হচ্ছে 2/x। আচ্ছা, তাহলে এটা a আর এটা ধরেন b, তাহলে আমরা সূত্র ফেলতে পারি কি, x প্লাস 2/x³ মাইনাস 3 ইন্টু x 2/x x প্লাস 2/x, তাই তো। এখন এসে আমাদের এটা সূত্র, ধরেন আমরা x কেটে দিলাম, ঘটনা যেটা দাঁড়াচ্ছে আমরা x আর 2/x এর ভ্যালুটা যদি জানি, x এর ভ্যালু আমার দেওয়া আছে, তাহলে আমাকে এখন বের করতে হবে কত 2/x এর ভ্যালু। তাহলে চলেন আমরা একটু 2/x এর ভ্যালুটা বের করে নেই। 2/x এর ভ্যালু তখন আমরা বের করব কিভাবে, 2x এর ভ্যালু আমরা 2, x এর ভ্যালু এখন বসাবো √5 প্লাস হচ্ছে √3। এ জাতীয় যত ম্যাথ আপনার মান নির্ণয় যখন করেছেন, মানে যদি রিসেন্টলি করে থাকেন আপনাদের মনে থাকার কথা, আমরা নিচে কোনো সময় রুট জাতীয় জিনিস রাখবো না। আর নিচে রুট জাতীয় জিনিস না রাখার একটা টেকনিক ছিল এই সূত্র অ্যাপ্লাই করা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি ইন্ডিভিজুয়ালি যদি রুটকে স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যায়। তো তাহলে আমরা নিচে কিন্তু একটা কাজ করতে পারি, নিচে আমরা √5 প্লাস √3, এই ভিতরে √5 মাইনাস √3 আমরা দিয়ে গুণ করতে পারি। কেন, a প্লাস বি আর a মাইনাস বি হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে √5 কে a ধরছি, √3 কে আমরা b ধরছি, এজন্য a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস দিয়ে গুণ করলাম। নিচে যেহেতু a মাইনাস বি দিয়ে গুণ করছি, উপরেও অবশ্যই আমাকে কি করতে হবে, a মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, না হলে তো হবে না। আচ্ছা, এরপর আমি এটার বামে দেখলাম, দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √5 এর উপর স্কোয়ার মাইনাস √3 এর উপর স্কোয়ার, √5 এর উপর স্কোয়ার হলে 5, √3 এর উপর স্কোয়ার হলে 3, আর উপরে আমার কি থাকলো 2√5 মাইনাস √3। দেখেন তো 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, শুধু থাকলো √5 মাইনাস √3। তাহলে x এর ভ্যালু √5 মাইনাস √3, তার মানে 2/x এর ভ্যালু আসলো √5 মাইনাস √3। এইটাই আপনার হচ্ছে ম্যাথের বের করার হচ্ছে ইয়েতে, যারা এটা প্র্যাকটিস করবেন তারা সরাসরি এই ম্যাথটা মানে কমন আসে, এই ম্যাথগুলো পরিচিত ম্যাথ, বইয়ের ম্যাথ, একদম হুবহু ম্যাথ। সো আপনারা বেশি প্র্যাকটিস করলে এটা আপনি পরীক্ষা হলে দেখলে বুঝবো, আচ্ছা 2/x ইকুয়াল হচ্ছে √5 মাইনাস √x। এখন যদি দুইটা যোগ করেন, দেখেন তো এখানেও যোগ করতে হবে, আবার এখানেও যোগ আছে, তাহলে এইটা আর এটা যদি যোগ করে দেন √3 কেটে যাবে 2√5, তাহলে আমাদের এখানে কত 2√5 উপরে কিউব মাইনাস 3 গুণন 2 আর এটার ভ্যালু হচ্ছে 2√5। তাহলে এটা কিউব আছে, চিন্তা করেন 2 এর উপর কিউব হলে 8, আর √5 কে যদি আপনার কিউব দেন, কিউব মানে কি √5 গুণন √5 গুণন √5 কি হয়ে যাবে 5 হবে, 5√5, তাহলে 5√5, আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√5
5 8 40, 40 √5 থেকে আপনি যদি 12 √5 বিয়োগ দেন তাহলে 28 √5, 40টা √5 আছে আর এখানে 12টা √5, তাহলে 40 থেকে 12 বিয়োগ দিলে 28 √5। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার করবেন। শর্টকাট চাই স্যার। আচ্ছা, তাহলে এইটা আপনার হচ্ছে যে করে ফেলতে পারবেন, যেটা আপনি প্রথমে যদি আপনার ম্যাথে অনেক বেশি যদি ক্যালকুলেশন করার যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি হচ্ছে দেখেই কিন্তু বলে দিতে পারবেন, আর অপশন দেখেই আপনি ধারণা করেই বলে দিতে পারবেন, ওইটা খুব দ্রুত করতে পারবেন। আর না হলে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার করার সিস্টেম। আর আরেকটা হচ্ছে ব্যাপার যে এইগুলা খুবই কমন ম্যাথ, মানে খুবই কমন ম্যাথ মান নির্ণয়ের। আপনি সরাসরি এটা দেখলে মানে যদি আপনার প্র্যাকটিস করা থাকে তাহলে হচ্ছে আপনি মানে পরীক্ষাতে যে একই ম্যাথ পাবেন আপনি মানগুলো বসাই দিতে পারবেন, এইরকম শুধু মান চেঞ্জ হয়ে আসে। এবার দেখেন অসমতার ব্যাপার আসছে। অসমতার এরকম, অসমতার একটা সূত্র, যদি আপনার মডুলাস এ লেস দেন যদি আপনার কত হয়, সাপোজ মনে করেন যে মডুলাস আমি এক্স ইউজ করি, মডুলাস এক্স লেস দেন যদি এক্স হয়, সরি এ হয়, তাহলে এটার সূত্র হচ্ছে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন পজিটিভ এ, তার মানে প্লাস এ, তাই না? তাহলে এখানে আছে হচ্ছে এক্স মাইনাস 5 লেস দেন হচ্ছে আমার 2, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি -2 লেস দেন এক্স মাইনাস 5 লেস দেন আমার কত +2। এখন মাঝে আমরা কি শুধু এক্স এর যেহেতু মান বের করব, তাহলে অবশ্যই কি এখানে -5 আছে, এই -5 কে সরাইতে হলে +5 করব। সো আমি প্রত্যেক জায়গাতে +5 করে দিলাম, তাহলে x -5 +5 2 +5, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমার 3 -2 +5 3 লেস দেন x হচ্ছে আমাদের লেস দেন 7, তার মানে। এবং এখানে কিন্তু বলছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 ডট 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 পূর্ণ সংখ্যাগুলো আমরা পজিটিভ দিকে। তাহলে আমাদের 3 এর চাইতে বড় ন্যাচারাল নাম্বার, 3 এর চাইতে বড় কে 4 5 6 7 কি হইতে পারবে, 7 এর চাইতে তো ছোট হইতে পারবে না। সো 4 5 6 গ নাম্বার হচ্ছে আমার আনসার, গ নাম্বার হচ্ছে আমার কি আনসার। এবারে যদি আমরা আসি আরেকটা, যে বলতেছে একটা সমীকরণ দেওয়া আছে, সেখানে x এর একটা সমীকরণ, x চলকের একটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু ধ্রুব পদটা হচ্ছে কে দেওয়া আছে, মানে ধ্রুব পদটার হচ্ছে মান দেওয়া নাই। বলতেছে এর একটা উৎপাদক মানে যেটা দিয়ে ভাগ করতে পারবেন, উৎপাদক মানে যেটা দিয়ে কি করতে পারবেন, ভাগ করতে পারবেন। সো এর একটা যদি উৎপাদক হয় তাহলে কে এর ভ্যালু কত, তার হচ্ছে কে এর ভ্যালু কত। এখন উৎপাদক হয় যদি x মাইনাস উৎপাদককে আপনি 0 ধরতে পারবেন, তাহলে উৎপাদক 0 ধরলে x এর ভ্যালু কত হচ্ছে 3 হচ্ছে। সো x এর ভ্যালু 3 যদি আপনি এই সমীকরণে বসান তাহলে সমীকরণটা সিদ্ধ করবে। সমীকরণ মানে কি, এর বাম পক্ষ আর ডান পক্ষ সমান। সো ডান পক্ষে 0 আছে, সো আপনি যদি এই ভ্যালুটা বসান তাহলে অবশ্যই আবার ডান পক্ষ 0টা আসবে, ডান পক্ষ কি আসবে 0টা আসবে। সো যখন x - 3 তার একটা উৎপাদক, তার মানে উৎপাদক ইকুয়াল 0 ধরে x এর ভ্যালু আমরা কত 3 পাচ্ছি, এই 3টা আমি যদি সমীকরণে বসাই তাহলে আমার সমীকরণটা সিদ্ধ করবে। সো 3 এখন আমরা যদি আপনি বসাই দেন তাহলে 5, 3 এর উপরে কি আছে, 3 এর উপরে কি আছে বলেন তো, 3 এর উপরে আছে হচ্ছে আপনার কিউব, তার মানে 3 এর উপরে কিউব করলে হচ্ছে আমার 27, তারপরে -2 3 তিরিক্ষে হচ্ছে আমার 9, তারপরে প্লাস হচ্ছে 3 প্লাস কে। এখন আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে, 5 7 35 আর 5 5 2 10 আর 3 হচ্ছে 13 135, তাই না? মাইনাস কত 9 2 হচ্ছে 18 প্লাস হচ্ছে আমার 3 প্লাস হচ্ছে কে। আচ্ছা ইকুয়াল কিন্তু এই পাশে 0 আছে, তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে ভ্যালুটা কত হচ্ছে, এই যে প্লাস 18 আর প্লাস হচ্ছে সরি -18 প্লাস 3 তার মানে কত -15, তার মানে 3 কমে গেল। তাহলে 125 থেকে 15 বিয়োগ দিলে 120, তাহলে এই পাশে থাকলে 120 ইমপ্লাইজ দ্যাট, আর প্লাস হচ্ছে আমার কে ইকুয়াল হচ্ছে 0। সুতরাং আপনার কে ইকুয়াল কত হবে, কে ইকুয়াল হবে -120, তাই তো? এটা হচ্ছে আপনার হচ্ছে বের করার সিস্টেম। এখন আপনি যেটা করবেন, আপনি সরাসরি তো এখানেই বসাই দিবেন, আপনি সরাসরি কি করবেন এখানে বসাই দিবেন। তার মানে এখানে দেখতেছেন x - 3 একটা উৎপাদক, তার মানে x এর ভ্যালু আমরা 3 বসাই দেব, যত উৎপাদক থাকবে ওখান থেকে যে x এর ভ্যালু যেটা থাকবে ওটা আমরা বসাই দিব। সো x মাইনাস যদি এখানে যদি x মাইনাস যখন 4 থাকতো, একটা উৎপাদক বলার কথা ছিল, আমরা 4 বসাইতাম। আচ্ছা তাহলে आंसर কত হচ্ছে 120 -120। এবার দেখেন বলতেছে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোনটা বসবে। এখন সিরিজের জন্য মাঝে ফাঁকা রাখছে, আমরা ডান দিকেও একটু খেয়াল করব, বাম দিকেও খেয়াল করব।
এখন এই সিরিজটা একদম ইজি একটা সিরিজ দিছে, কারণ আপনি ডানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন 9 এর পরে 3 আছে। এগুলোর সাথে আমরা খুব বেশি মনে করেন পরিচিত, যে 9কে যদি 3 দিয়ে ভাগ করি, 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 হয়, আবার 3কে যদি আবার 3 দিয়ে ভাগ করেন তাহলে কত 1 আসতেছে, তাই না? আবার এইদিকে একটু যদিও বড়, তারপরে আমরা দেখতেছি মানে ডান দিকে দেখে এসে যে দেখলাম 3 দিয়ে ভাগ করে পরেরটাতে যাচ্ছে। সো 243কে 3 দিয়ে ভাগ করলে 81 হয়। তখন আপনি কি চলে আসছেন, আচ্ছা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 81কে 3 দিয়ে ভাগ করলে তারপরেরটা হবে। তাহলে 81কে 3 দিয়ে ভাগ করলে 27 হবে। এটা তো মনে করেন এই ক্যালকুলেশনগুলা আপনাদের জানা যদি নাও থাকে, আপনারা বুঝতে পারবেন যে আমার 3 দিয়ে ভাগ করতে হবে। 81কে 3 দিয়ে ভাগ করলে 27 হয়, বা ম্যাক্সিমামের জানা থাকবে, এটা আমি মনে করি। বিশেষ করে 3 এর মানে ঘন কত হয়, 3কে 3 টু দি পাওয়ার 4 কত হয়, 5 এর এগুলো আমরা জানি। সো এই হচ্ছে আমাদের এইটার সলভ। এবার দেখেন আসছে কত, লগ এক্স, এক্স ভিত্তিক 324 ইকুয়াল হচ্ছে 4। লগ যদি এরকম হয়, লগ ধরেন যে আপনার দেওয়া আছে এ বি টু দি পাওয়ার এক্স, তার মানে কি এই যে বেজের উপর ডান পাশে যে আছে সে পাওয়ার আকার, তার মানে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি। সো আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, এটা সূত্র অ্যাপ্লাই করলে কত 324। এখন আপনারা সহজ জন্য মানে যারা একটু মানে সহজভাবে চিন্তা করতে চাবেন, তাহলে তারা 2 বার একে কি করে দিবেন, 2 বার আপনার একে কি বর্গ করবেন। সো এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 কে যদি বর্গমূল করেন তাহলে কত হবে, পাওয়ার 2টা কমে গেল। এখন হচ্ছে তাহলে 324কে আপনি রুট করলেন, 324কে রুট করলে কত হয়, 18 হয়। এখন সমস্যা হচ্ছে এখানে যে আপনার ক্যালকুলেটর নাই, এখন 324কে, তার মানে আপনাদের অনেকের 15 এত দূর পর্যন্ত মনে থাকে, কারো 16 256 এত দূর পর্যন্ত মনে থাকে, কিন্তু 17 18 পর্যন্ত মনে মানে অনেকের কঠিন হয়। সো তাদের জন্য কিন্তু একটু মনে করেন যে কি হয়ে যাচ্ছে, ঝামেলায় লাগতেছে। তো ক্যালকুলেশনে আপনি যত বেশি পারদর্শী হবেন, এত আপনার জন্য কি হবে, মানে ইজি হবে, এত সহজ হবে। তাহলে এখানে 18 হলো, এবার এক্স ইকুয়াল তাহলে কত হবে, √18। √18কে কি করেন, 9 গুণন 3 করতে পারেন। সো 9কে যদি আপনি রুট করে দেন তাহলে 3, তাহলে কত হয়ে যাচ্ছে 3√3, সরি 3 নং, দেখছেন কি ভুলটা করছে এর। সো পরীক্ষা হলেও কিন্তু এটা হয়ে যেতে পারে আপনার। সো 9 দুগুণে 18, এখানে 2কে রুট করা যাচ্ছে না, তার মধ্যে 9কে রুট করলে 3√2। সো ক নাম্বার হচ্ছে আপনার আনসার। সো ম্যাথে আপনার ক্যালকুলেশনে যত বেশি মানে দক্ষ হবেন, তত আপনার জন্য প্লাস পয়েন্ট, তত আপনার জন্য। না হলে এই ম্যাথগুলো আপনার মনে করেন যে অনেক সময় কিল করবে আপনার। এবারে আসেন দেখেন যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ, একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে, প্রথম পদ হচ্ছে আপনার কত 27, দ্বিতীয় পদ হচ্ছে আপনার 9, ধারাটার দশম পদ কত। এখন একটা আপনি সূত্র দিয়ে করতে পারেন, গুণোত্তর ধারা মানে একটা সেম জিনিস। কারণ প্রথম পদ এ, তারপরে পদ এ আর, তারপরের পদ এ আর 2, তার মানে এর সাথে আর গুণ করলে এ আর হয়, তার সাথে যদি আবার আর গুণ করেন তাহলে আর এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপরে যদি আবার আর গুণ করেন তাহলে আর এর উপরে কি হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে। গুণোত্তর ধারা মানে একটা নির্দিষ্ট সংখ্যা আমার গুণ হতে থাকবে। এবার এই নির্দিষ্ট সংখ্যা যদি একটা ভগ্নাংশ ফ্র্যাকশনাল হয়, সাপোজ মনে করেন 1/5, তার মানে আপনি আর এর ভ্যালু যদি 1/5 হয়, তাহলে দিচ্ছেন 1/5 দিয়ে গুণ, মানে কি 5 দ্বারা ভাগ করা, 5 দ্বারা কি ভাগ করা, ব্যাপারটা বুঝছেন। ধরেন আর এর ভ্যালু 1/5, তার মানে এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি এর ভ্যালু 100 ছিল। আর এর ভ্যালু যদি 1/5 হয়, তাহলে 100কে যদি 1/5 দিয়ে গুণ করেন, তার মানে কত 5 দিয়ে ভাগ করা, তার মানে পরেরটাতে আপনার সংখ্যা হবে কত 20। তাহলে আর এর ভ্যালু কিন্তু 1/5, তার পরেরটাতে আবার যখন আপনি 1/5 দিয়ে গুণ করবেন, তার মানে 5 দিয়ে ভাগ করা, তার মানে 4, তার মানে আপনি কি করতেছেন, প্রতিবারে 5 দিয়ে আপনি কি করতেছেন, ভাগ করতেছেন। সো গুণোত্তর ধারা কিন্তু ভাগ করতেছেন কেন, যে জিনিসটা, যে রাশিটা আপনি গুণ করতেছেন সেটা আসলে 1/5। তো কেন এটা আমি আনতেছি, কারণ আপনি দেখছেন যে প্রথম যে সংখ্যাটা আছে সেটা 27, আর তারপরেরটা হচ্ছে আমার 9, মানে কমে যাচ্ছে, গুণোত্তর ধারা কমতেছে। তার মানে আসলে যে রাশিটাকে আমরা গুণ দিচ্ছি সেই রাশির আসলে ভ্যালুটা হচ্ছে আমার কি একের চাইতে ছোট। তো ওই ভ্যালুটা কত আমি কিন্তু দেখলেই বুঝতে পারতেছি। 27-এর পরে 9 আসছে, 87কে 3 দিয়ে ভাগ করলে 9 আসে, তার মানে
আর এর ভ্যালুটা হচ্ছে 1/3। আর এর ভ্যালুটা কত? 1/3 বা 3 দিয়ে ভাগ করা। তাহলে একবার চিন্তা করেন, দেখেন চিন্তা করেন, প্রথমটা হচ্ছে 27, দ্বিতীয় যেটা আছে সেটাকে আমার এই 27কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ। এটা কিন্তু দ্বিতীয়। তৃতীয়টাকে আরেকটা 3 দিয়ে ভাগ, তার মানে 3 উপর স্কয়ার। চতুর্থটাকে এই যে 27, উপরে কিন্তু 27 আছে, উপরে কত? চতুর্থটাকে কত? 3 উপরে কিউব। তার মানে দ্বিতীয়টাকে 3 উপরে পাওয়ার 1, যখন 2 তখন পাওয়ার 1, 2 এর চাইতে 1 কম। যখন তৃতীয় তখন পাওয়ারটা হচ্ছে আমার 2, যখন চতুর্থ তখন 4 এর 1 কম 3। তাহলে যখন দশম হবে তখন হবে 3⁹। যখন দশম পদটা হবে তখন কি হবে? 27কে 3⁹, একটা কম, যেহেতু দ্বিতীয় পদে 3 দিয়ে ভাগ, তৃতীয় পদে 2টা 3 দিয়ে ভাগ। তাহলে দশম পদে কয়টা 3 দিয়ে ভাগ? 9টা 3 দিয়ে ভাগ। কয়টা 3 দিয়ে ভাগ? 9টা 3 দিয়ে ভাগ। এটা আপনি প্র্যাকটিস করবেন যখন, তখন দ্রুত করে ফেলতে পারবেন। তাহলে চিন্তা করেন, 27কে আপনি লিখতে পারেন 3 গুণন 3 গুণন 3। 27কে লিখতে পারেন কত বলেন তো? 3 গুণন 3 গুণন 3, তার মানে 3টা 3। বা আবার লিখতে পারেন 3⁻3। তাহলে এখান থেকে যদি এটা কেটে দেন তাহলে 3টা 3 নিচ থেকে কেটে যাবে, থাকবে হচ্ছে 3⁶। তার মানে কয়টা? সরি, কয়টা 3? 6টা 3। কয়টা 3? 6টা 3। এবার দেখেন 3 × 9, 3 নং 27, 3 × 87 81, এত দূর পর্যন্ত আপনার ক্যালকুলেশন মুখে হয়ে গেছে। তারপরে আর 2 বার 3 দিয়ে গুণ করতে হবে। 81কে 3 দিয়ে গুণ করলে 3 × 1 = 3, 3 × 8 = 24, 243। তাহলে এত দূর পর্যন্ত ক্যালকুলেশন হয়ে গেছে। আর একটা 3 আছে। এবার 3 × 9, 3 × 4 = 12, 2 হাতে আছে 1, 3 × 2 = 6, 1 = 7। তার মানে 1/729। এতক্ষণ ধরে তো আপনাকে বুঝাইলাম, বুঝাইতে কিন্তু একটা সময় কি লইছে, কিন্তু যখন আপনি এটা বেসিকটা ধরতে পারছেন তখন আপনি কিভাবে করবেন? তখন এই ম্যাথটা কিন্তু আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে 27কে 3 দিয়ে ভাগ করছি, তার মানে দ্বিতীয় যে আমার পদ আছে সেখানে একটা 3 দিয়ে ভাগ। তার মানে দশম যে পদটা থাকবে সেখানে 9টা 3 দিয়ে ভাগ, তার মানে 3⁹। প্র্যাকটিসটা কিন্তু আপনাকে বাসায় করতে হবে। পরীক্ষার হলে প্র্যাকটিস করতে গেলে কিন্তু আপনি দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন না। প্র্যাকটিসটা যদি আপনার হয় বাসায়, তাহলে পরীক্ষা হলে আপনি এত দ্রুতই করতে পারবেন। কারণ আবার এইটাকে 27 মানে 3টা 3 ক্যালকুলেশন করার সময় এটা কেটে শুধুমাত্র আপনি 1/3⁶, মানে নিচে 6টা 3 আছে, ক্যালকুলেশন করে ফেলবেন। এবারে আসেন, একটি বৃত্তস্থ মানে হচ্ছে বৃত্তের মধ্যে একটা বর্গ আছে। আচ্ছা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। ওই বৃত্তের ক্ষেত্রফল কত? এখন বৃত্তের ক্ষেত্রফল জানার জন্য আমার ব্যাসার্ধ জানতে হয়। বৃত্তের ক্ষেত্রফল জানার জন্য কি ব্যাসার্ধ জানতে হয়, কারণ বৃত্তের ক্ষেত্রফল a = πr²। ব্যাসার্ধ জানার একটা ওয়ে আছে, যেহেতু আপনার বৃত্তস্থ একটা হচ্ছে বর্গের দৈর্ঘ্য দেওয়া আছে। বলেন তো, এই বাহু যদি এ হয়, এই যে আমাদের ব্যাসটা কি, তার হচ্ছে কি কর্ণ। কর্ণ ইকুয়াল কি হয়ে যাচ্ছে? ব্যাস হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে এই বর্গের কর্ণটা হচ্ছে ব্যাস। আর বর্গের কর্ণ আপনাদের মনে আছে কি? √2a। এটা যদি নাও থাকে, এটা তো বুঝতেই পারতেছেন, এইটা আমার যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে কর্ণটা অতিভুজ। তার মানে লম্বও এ, আমার ভূমিও এ, তাহলে অতিভুজ হবে কত? √a² + a², তার মানে √2a², তার মানে √2a। যেটা থেকে আপনার সূত্রটা আসছে, কর্ণ হচ্ছে √2a। তাহলে আপনি যদি এই কর্ণের সূত্র ভুলেও যান, তখন আপনাদেরকে এই যে ভূমি আর লম্ব দিয়ে অতিভুজটা বের করে নিতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কর্ণ। এই কর্ণের অর্ধেক, কর্ণটাই যেহেতু ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে কর্ণের অর্ধেক। তাহলে √2a এর ভ্যালু কত? 2 সেন্টিমিটার। একে আবার 2 দিয়ে ভাগ করব, যেহেতু ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমার ব্যাসকে 2 দিয়ে ভাগ, সো কেটে দেন। তাহলে √2 হচ্ছে আমার কি? ব্যাসার্ধ। √2 হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে পাই √2 এর উপর স্কয়ার, তাহলে পাই √2 এর স্কয়ার করলে 2, তার মানে 2π। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে আমার 2π।
ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার কত হচ্ছে, এইটা হচ্ছে আমার আনসার। সিনা স্যার বলছে আর টু দি পাওয়ার 9, এটা অবশ্যই এটা একই জিনিস। আমার আর টু দি পাওয়ার 9 মানে যখন হচ্ছে আমাদের এই যে এখানে আসতেছে, এটা আমি আর এর মানটা বের করতেছে, ওইটা এই যে আরটা হচ্ছে 1/3, আরটা হচ্ছে 1/3, তাহলে হচ্ছে এই আর টু দি পাওয়ার n তম হচ্ছে পদ, সরি n-1 যেহেতু দশম পদ n-1, সো আমাদের এখানে কি আসতেছে এ আর টু দি পাওয়ার 10-1, সো এ আর টু দি পাওয়ার এখানে হচ্ছে 9, তখন আমাদের এ 3 এর উপরে 9, এ হচ্ছে আমার কত, প্রথম পদ হচ্ছে 27। আর যখন আপনি এই যে এটা আপনার যখন প্র্যাকটিস থাকবে, দশম মানে কি একবার 3 দিয়ে ভাগ করা, 3 টু দি পাওয়ার 9 দিয়ে ভাগ করা, সো সূত্র ছাড়াই এখানে হচ্ছে করে ফেলতে পারা যাবে। সো যে এটা হচ্ছে প্র্যাকটিসটা করবে। আচ্ছা, এবার দেখেন যে 4 জন তাঁতি, এগুলো ঐকিক নিয়ম। 4 জন তাঁতি আপনি যদি এরকম করেন, 4 জন তাঁতি 4 দিনে কয়টা মাদুর তৈরি করছে, 4টি মাদুর তৈরি করছে। সবচেয়ে ডানে তাকেই লিখবেন যাকে বের করতে বলবে সবচাইতে, তাহলে মাদুর বের করবে মানে কয়টা মাদুর। সো 4 জন ধরেন 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর। এবার আপনি যদি একজন যদি কি হবে, একজন যদি তাঁতি হয়, একজন তাঁতি যদি কাজ করে, তাহলে কি কমে যাবে না বাড়বে বলেন তো? কমে যাবে। সো একজন হইলে সে কমে যাবে, একবার 4 দিয়ে ভাগ করলেন, ও মাদুর কম বানাইতে পারবে। 4 জন যদি তাঁতি 4 দিন কাজ করে যদি 4টা মাদুর যদি বানায়, একজন যখন তাঁতি হবে সে কম বানাবে, কম মানে ভাগ, ঐকিক নিয়ম, তারপরে শতকরার যত সবগুলাতে কি কম মানে ভাগ। আচ্ছা, সে যখন একজন মানুষ আবার একদিনে, তখন তো আরো কমে যাবে। সো এই যে যেহেতু দিনের কথা ছিল, দিনেরটাও দিয়েও আপনি ভাগ করে দিলেন। পরের ইয়াতে আসতেছে কি বলতেছে, 8 জন তাঁতি, সো 8 জন তাঁতি যখন হয়েছে, তখন আগের যা ছিল একজনের যে হিসাব তার চাইতে বেশি হবে, বেশি মানে গুণ, সো 8 দিয়ে গুণ করলেন। আবার তারা আবার 8 দিনে, পাগলারা 8 দিন আবার খাটবে। সো 8 জন মানুষ একদিন করলেই বেড়ে যায়, তো আবার 8 দিন করলে আরো বাড়বে, সো বেশি মানে গুণ। এই যে যাদের হচ্ছে আপনার কি হয় যে ভাগ করবো না গুণ করবো নিয়ে আপনাদের মধ্যে হয়ে যায় সন্দেহ, সো তারা এটাই চিন্তা করবেন যে জেনারেল কনসেপ্ট খাটাবেন যে কমতেছে না বাড়তেছে। আপনি তো নিজেও জানেন যে ভাই 4 জন যা কাজ করলে যা হবে, একজন কাজ করলে কম হবে, তো 4 জনে যা হবে আমার ডান পাশে আছে, একজন করতে গেলে তাহলে মানে ওই সংখ্যাটি আমি ভাগ করে দেবো, কমাবো মানে ভাগ করলে যে কমে যায় এটা তো জানি। আর হচ্ছে যখন কি হবে, একদিন কাজ করতেছিলাম, এখন দিন বলছে ভাই তুমি 4 দিন কাজ করো, তাহলে বেড়ে যাবে, তখন বাড়লে গুণ। এখন জাস্ট শুধু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে কি হবে, এই 4 দিয়ে 4 এ কাটেন, এই 4 দিয়ে কাটেন 2, তাহলে 8 দুগুণে 16, ও 16 12 দাঁড়িয়েছে, ঠিক আছে না? সো এইটা হচ্ছে ঐকিক নিয়ম। এখন হচ্ছে কি বলতেছে, মূল বিন্দুগামী সরল রেখা, এইটা মানে সরল রেখা আবার সায়েন্সের ছিল না, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে সবচেয়ে সহজ ছিল। আচ্ছা যাই, আমার বায়ুতেও আগে ছিল সবসময় y = mx + c। এই সিটা আসলে কি, এই সিটা হচ্ছে যেগুলো আসলে মূল বিন্দু দিয়ে যায় না, তার হচ্ছে আমার কি কোটির পরিমাণ, তার মানে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে তার পরিমাণ হচ্ছে c। তো কোনো একটা জিনিস যদি মূল বিন্দু দিয়ে যায়, সে তো y অক্ষকে আর ছেদ করে নাই, মূল বিন্দু দিয়ে যাওয়া মানে কি y অক্ষ, সিটা হচ্ছে সমান 0, সো y = mx হচ্ছে কি y = mx। তার মানে আপনাকে কি করতে হবে, m এর মানটা, m হচ্ছে ঢাল কি, m হচ্ছে আমার কি ঢাল, উপরে কি কোটি দ্বারা অন্তর, তার মানে y1 - y2 অথবা y2 - y1, যেটা খুশি সেটা দেন। কিন্তু 2 থেকে 1 বিয়োগ করলে এখানে x2 থেকে x1 বিয়োগ করবেন। যদি y1 থেকে y2 বিয়োগ করতেন, তাহলে আবার কি করতেন, x1 থেকে x2 বিয়োগ করতেন। এগুলো নিয়ে মারামারির কিছু নাই। সো এখানে আপনি যেটাই করেন না কেন, ধরেন m এর মান তাহলে কত হবে, 3 - 0 3 - 0, দেখেন তো দুইটাতেই ইকুয়াল x। এখন যদি আপনি কি করেন, তাহলে 3 আর 3 কেটে যাবে, 1 হবে। সো y = x হচ্ছে আপনার কি আনসার, ক নাম্বার হচ্ছে আনসার, ক নাম্বার হচ্ছে কি আনসার। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ক নাম্বার। এবারে আসে বলতেছে যে এটা হচ্ছে কম্বিনেশন থেকে দিচ্ছে, কম্বিনেশন পারমুটেশন, যদি এটা দেখলে আবার অনেকের ভয় পায়, তার আমার পারমুটেশন আসে নাই, মানে পি তো নাই, সবগুলো সি আছে। সো কম্বিনেশন, সমাবেশ, বিন্যাস নাই, ওই নিজেদের মধ্যে আবার সাজানো নাই। সো
মাথায় রাখেন যদি এনসি এ ইকুয়াল যদি এনসি বি হয়, তার মানে এন ইকুয়াল হচ্ছে আপনার এ আর বি। এই সূত্রটা মুখস্থ করতে পারলেই হয়ে গেছে। কি বলতেছে তাহলে, এনসি এর ভ্যালু 12, বি এর ভ্যালু 8, তার মানে এন ইকুয়াল কত হবে 12 + 8, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 20। এখন বলতেছে 22c n, তার মানে 22c 20। আচ্ছা, এবার আমাদের মেন সূত্রটা কিন্তু লাগবেই, এনসিআর। এনসিআর মানে কি, n ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল অফ n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল অফ r n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা করলে কি হবে, আমার উপরে হচ্ছে 22 ফ্যাক্টোরিয়াল অফ 22, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 20 ইকুয়াল হচ্ছে আমার n মাইনাস r, তার মানে ফ্যাক্টোরিয়াল অফ 22 মাইনাস 20। এবার আসেন তো 22 ফ্যাক্টোরিয়াল আর এখানে কত হবে 2 ফ্যাক্টোরিয়াল। এবার ফ্যাক্টোরিয়ালের যেটা ফ্যাক্টোরিয়ালের বেসিক কি ছিল, ধরেন 5 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল অফ 5 মানে হচ্ছে 5 এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত গুণ, 5 4 3 2 1, তাই তো। এখন দেখেন তো 5 যখন গুণ করছেন তো 5 গুণ করে একে কি লিখতে পারেন, 5 × 4 ফ্যাক্টোরিয়াল আকারেও তো লিখতে পারেন, অথবা আপনি একে 5 4 পর্যন্ত লিখে এইগুলাকে 3 2 1 এর গুণফলকে 3 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারেন তো। তো আপনি 22 ফ্যাক্টোরিয়াল মানে কি, 22 ফ্যাক্টোরিয়াল মানে কি কত, 22 ফ্যাক্টোরিয়াল মানে 22 × 21 গুণন 20 করতে করতে 1 পর্যন্ত যাবে। সেই যে 20 থেকে যে যাবেন তার মানে 20 গুণন 19 কে 20 ফ্যাক্টোরিয়াল করে দিলেন, 20 গুণন 19 গুণন 18 গুণন 1 পর্যন্ত, সো আপনার 20 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত আছে 20 ফ্যাক্টোরিয়াল, 20 ফ্যাক্টোরিয়াল। আর এই যে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত 2, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 থেকে 1 পর্যন্ত গুণ, তো 2 এর পরে তো একই আছে, তো 2 1 কে 2। এখন যদি আপনি ক্যালকুলেশন করেন 20 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে, 2 দিয়ে যদি আপনি 22 কে কাটেন তাহলে 11। এবার হচ্ছে আমাদের সেই পছন্দের যে গুণফলটা 11 দিয়ে 21 কে গুণ, সো 2 1 আর মাঝে 2টার যোগফল, 2 আর 1 যোগ করলে 3, তার মানে 231। খ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে কি, খ নাম্বার হচ্ছে আমার আনসার। তাহলে এই হচ্ছে আমাদের এইটার হচ্ছে সমাধান। এবার আসেন একটা সেটের থেকে দিছে ইন্টারসেকশন পয়েন্ট, মানে ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে কমন, আর ইউনিয়ন যদি হইতো তাহলে দুইটা থেকেই যেগুলো আছে মানে অভিন্ন যতগুলো আছে, সরি ভিন্ন অভিন্ন মিলায় একবার করে নিব। সো বলতেছে এই সেটের উপাদানগুলো কে কে হবে দেখেন তো, 2 এর চাইতে বড়, 6 এর চাইতে ছোট, 2 এর চাইতে বড়, তার মানে 3 4 5 6, 6 ইকুয়াল লেস দ্যান এর ইকুয়াল, তাহলে 6 পর্যন্ত। আর বি হচ্ছে আমার জোড় সংখ্যা 8 এর চাইতে ছোট, জোড় সংখ্যা, তার মানে 2 4 6 8, 8 পর্যন্ত। আচ্ছা, এখন তাদের মধ্যে ইন্টারসেক্ট পয়েন্ট বলতেছে, মানে দুইটার মধ্যে কমন আছে কে কে বলেন তো। এই যে কমন আছে 4 আর 6, 4 আর 6, 4 আছে 6 আছে, 4 এখানেও আছে এখানেও আছে, 6 এখানেও আছে এখানেও আছে, তাহলে 4 আর 6 হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই 4 আর 6। এবার আমরা এইটা দেখি। আচ্ছা 15 নাম্বারটা দেখি, 15 নাম্বারটা আমরা দেখি। 15 নাম্বার বলতেছে ধরেন একটা ঝুড়ির মধ্যে আছে বল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো ঝুড়ির মধ্যে 7টা বল আছে, 2টা তার মধ্যে লাল, তার মধ্যে 3টা আবার সবুজ আর 2টা হচ্ছে নীল। মোট বল আছে 7টা। মোট বল কয়টা, মোট হচ্ছে 7টা। তো যদি দ্বৈবভাবে 2টি বল নেওয়া হয়, দ্বৈবভাবে আপনি 2টা বল মানে কোনো কিছু দেখেন নাই, পার্শিয়ালিটি করেন নাই, ঠিক আছে, এবং একটা নিছেন দেন আর একটা নিলেন, এইভাবে বলগুলো দ্বৈবভাবে 2টা বল নিছেন। 2টি বলের কোনোটাই নীল হওয়া যাবে না। আমি যে বল তুলবো এই 2টা বল এখানে, কিন্তু এই 2টা বল সাপোজ ধরেন যে এই 2টা বল হচ্ছে নীল বল, সাপোজ ধরেন এই 2টা বল নীল বল। সো আমি বল তুলবো 2টা, আমি 2টা বল নিব, এই 2টা বল আমি কিভাবে, মানে আমি যদি একদম মানে মনে করেন যে কোনো দিকে কোনো পার্শিয়ালিটি করি নাই, মিক্স থেকে 2টা বল নিতে চাচ্ছি 7টা বল থেকে, তাহলে আমি নিতে পারি 7C2। এটি হচ্ছে কম্বিনেশন। আপনি 7টার মধ্যে থেকে 2টা কিভাবে আপনি উঠাই নেবেন। অনেক সময় আমরা টিম গঠন করি যে 20টা প্লেয়ারের মাঝে থেকে 11 জনকে নিয়ে আমি খেলাবো, সো কোন 11টা আমি বাছাই করে নিলাম। দ্বৈবভাবে নিলে আমি সিস্টেমে মনে লটারি করে আমি 11 জনের নাম উঠাবো। তো আপনি 7টা থেকে 2টা নিতে পারেন এত উপায়ে।
কিন্তু বলতেছে এটা সম্ভাবনা একটা ব্যাপার, বলতেছে যে সেখান থেকে নীল হওয়া যাবে না, তার মানে এই দুইটা হইতে পারবে না। এই যে 5টা আছে, এই 5টা থেকে আপনাকে উঠাইতে হবে, ধরেন এই 5টা থেকে উঠাইতে হবে। তাহলে এই 5টা থেকে দুইটা উঠানো, মানে দুইটা উঠানো উপায় কত? 5c2। এই 5টা থেকে দুইটা উঠানোর হচ্ছে আমার উপায় কত? 5c2। আর মোটের উপরে যখন আমরা কোনো চিন্তা ভাবনা না করে কোনো পার্সিয়ালিটি ছাড়া যদি উঠাইতাম তাহলে হইতো 7c2। এখন এইটা হচ্ছে আমার মোট হচ্ছে আমরা এইভাবে উঠাইতে পারি, এইভাবে আমরা সমাবেশ করতে পারি। কিন্তু আমার কাঙ্ক্ষিত, আমার যেটা চাওয়া, আমাকে যে শর্ত দিয়ে দিচ্ছে সেটার উপরে 5c2। এখন সম্ভাবনা তাহলে কি হবে? আমার যেটা ইচ্ছা ওইটা উপরে, আর নিচে যেটা মোট, তার মানে মোট হচ্ছে 7c2। এইটার হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন হচ্ছে 5c2 যদি বলেন, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 - 2 3 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন যদি করেন 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে উপরে আছে কত? 5 দুগুণে 5 কি 20 হয়, দেখছেন অবস্থা? 5 দুগুণে 10, তাহলে উপরে আছে কত? উপরে হচ্ছে আমার 10। এবার 7c2, তাহলে 7c2 এটা মানে কত? 7 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 7 - 2 মানে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালকে কি করতে পারি? 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে 5 থেকে 1 পর্যন্ত ওটাকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এবার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 5 ফ্যাক্টোরিয়াল। সো 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দিয়ে আমরা 3 কে কাটলে, 6 কে কাটলে হচ্ছে 3, 3 সাথে হচ্ছে আমার 21, তাহলে নিচে হচ্ছে আমার 21। তাহলে 10/21, এই হচ্ছে আমাদের ক নাম্বার হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে ক নাম্বারের আনসার। বুঝতে পেরেছেন কিনা আপনারা? এই যে এই ক্লাসগুলো যারা মানে সামনের বিসিএসগুলোতে দিবেন, ধরেন যে আপনার স্পেশাল একটি বিসিএস রয়েছে 49তম, অথবা সামনের বছরে যে বিসিএস রয়েছে 50তম বিসিএস যারা টার্গেট করছেন, তারা আসলে ম্যাথে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোথায় কতটুকু নিতে হবে, এটা জাজমেন্ট নিজের সাথে আগে নিজে করে ফাইন্ড আউট করে নিতে হবে। আপনি এই যে বিসিএস প্রশ্নগুলো আসতেছে সেইগুলা সমাধানগুলো করে বা সমাধানগুলো দেখে। তো আমাদের ধারাবাহিক আয়োজন হবে। আপনারা যে আমরা শতকরার উপরে ক্লাস নিয়েছি, একটি চ্যাপ্টার শেষ করেছি, আমরা ইয়ের উপরে ক্লাস নিয়েছি, আমরা লাভ ক্ষতির উপরে পুরো বেসিক ক্লাস নিয়েছি, 10টি ক্লাসের উপরে আমরা পুরো অধ্যায় করেছি। আমরা হচ্ছে মুনাফার উপরে ক্লাস শুরু করব, হয়তো আগামী সোমবার থেকে মুনাফার উপরে ক্লাস শুরু করব। আপনাদেরকে বলছি যে সবাই যারা বেসিক শিখতে আগ্রহী এবং বেসিকের সাথে শর্টকাট শিখতে আগ্রহী এবং অধ্যায় ভিত্তিক ক্লাস চান এবং একদম ফাউন্ডেশন ক্লাস চান, তার মানে একটা অধ্যায়ের উপরে আপনি ওইটা ছোটবেলায় করছেন বা করেননি, তো আপনি এখন শুরু থেকে করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনাদেরকে ক্লাস করার জন্য হচ্ছে আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।